বস্তুর গতির সঙ্গে বস্তুর ভরের পরিবর্তন হয়, এরকম কেসগুলো এবার দেখা যাক। এতক্ষণ যে কেসগুলো আলোচনা হয়েছিল সেই কেসগুলোতে আমাদের ভরের পরিবর্তন হয়নি। তো এবার দেখা যাক কিছু কেস যেগুলো ভরের ও পরিবর্তন হবে। বেগের তো হবেই, তার সাথে ভরেরও পরিবর্তন হবে। তাহলে তার সবথেকে ভালো এক্সাম্পল হলো যেটা আমাদের সিলেবাসেও আছে, জেট ও রকেট। এই দুটোতেই কি হয়, গতির সঙ্গে বস্তুর ভরের পরিবর্তন হয়। আচ্ছা, তাহলে জেট ও রকেটে কার্যনীতিটা একটু বুঝে নিলে তাহলে প্রবলেমটা করতে সুবিধা হবে। উভয় ক্ষেত্রেই জেট ও রকেট উভয় ক্ষেত্রেই একটি দহন কক্ষ থাকে। বা কম্বাসন চেম্বার বলে যাকে। এই গ্যাস কক্ষের নিচের নল দিয়ে তীব্র বেগে বেরিয়ে আসে। এই নির্গত গ্যাসের উপর যে ক্রিয়া করে জেট বা রকেট যে ক্রিয়া করে তারই বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের জন্য জেট বা রকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
এবার দেখা যাক এই গ্যাসটা যে উচ্চ চাপে যে কন্টেনারে থাকে সেটাকে একটু তার চাপটা কিভাবে কাজ করে একটু বোঝা যাক। এটা ধরে নেওয়া যাক এটা একটা কিউবিক্যাল চেম্বার, এর মধ্যে গ্যাসটা আছে। তাহলে গ্যাসটা কি করবে, উচ্চ চাপে গ্যাস আছে, তাহলে প্রতিটা দেওয়ালে ওই গ্যাসটা একটা চাপ প্রয়োগ করবে। এটা এইভাবে দেখা যাক, এটাকে আমি বললাম এফএ। এবার তাহলে এই এফের যে মানটা আছে সেটা কি 0, কারণ সব দিকেই আছে ইকুয়াল অ্যান্ড অপোজিট 0 হয়ে যাচ্ছে। এবার একইভাবে এই দেওয়ালটা কি করছে, এই দেওয়ালগুলো একটা বিপরীত দিকে ফোর্স দিচ্ছে, রিঅ্যাকশন। তাহলে এটাকে এফবি দিয়ে বোঝানো যাক। তাহলে এটাও নেট রেজাল্টেন্ট 0 হবে। এবার আমরা আলোচনা সাপেক্ষে এবার কিউবিক্যাল চেম্বার কেমন থাকে, গোটাটা আছে, এবার একটা ওয়াল একটা দেয়াল খুলে দেওয়া হোক যেখান দিয়ে গ্যাসটা বেরোবে, উচ্চ চাপে যে গ্যাসটা আছে সেটা বেরোবে। তো সেটা দেখা যাক। এবার সাপোজ এই যে দেওয়ালটা আছে এই দেওয়ালটাকে খুলে দেওয়া হয়েছে, তাহলে একটা দেওয়াল রইল। তাহলে বাকি দিকে যে ফোর্সগুলো কাজ করছে এই এফ বি আর এফ এ, এগুলো তো ইকুয়াল অ্যান্ড অপোজিট, কিন্তু এই দেওয়ালটা নেই বলে তাহলে কি কি করছে, একটা করছে এফ বি এদিকে, আর একইভাবে এর ক্ষেত্রে ছবিটা আরেকবার এঁকে দেখানো যাক, এদিকে করছে এফ এ। তাহলে কি হচ্ছে, এবার নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা সাধারণত কি পেয়েছিলাম এখানে, এফ এ অ্যাকশন রিঅ্যাকশন, তো যদি ভাই বলতেই পারি। এবার এইটা খুলে নেবার পরে এই চেম্বারটাকে খুলে নেওয়া হয়েছে, মানে এই যে এই দেওয়ালটা আর নেই। তাহলে এর ফলে যেটা দেখা যায় যে এফ এ নামক যে ফোর্সটা আছে এই ফোর্সটা কি করছে, চেম্বারটাকে এই দিক বরাবর, মানে আমাদের রেসপেক্টে পজিটিভ এক্স অ্যাক্সিস বলতে পারি বা রাইটের দিকে, তাহলে রাইটের দিকে বা ডান দিকে অ্যাক্সেলারেট করছে। তাহলে এফ বিটা কী হবে, এফ বিটা বাম দিকে ক্রিয়া করছে, তাহলে গ্যাসের উপর যে বলটা বাম দিকে ক্রিয়া করছে গ্যাসের উপর, তাহলে গ্যাস অ্যাক্সেলারেট হচ্ছে বাম দিকে আর কক্ষটা হচ্ছে ডান দিকে। তো এইটা হলো আমাদের কাজটা যেটা হয় চেম্বারের মধ্যে। এবার
এটা থেকে সরে গিয়ে একটা কীভাবে কম্বাশনটা হয় একটু দেখে নেওয়া যাক। জেড বিমানে জ্বালানির দহন ঘটানোর জন্য বায়ুমণ্ডল থেকে সংগ্রহ করা হয়। তাহলে সেই জন্য জেড বিমান কেবলমাত্র বায়ুমণ্ডলের ভিতর দিয়েই চলাচল করতে পারে। তাহলে আর কি হবে, এটি পৃথিবীর বায়ুমণ্ডল ছাড়িয়ে মহাশূন্যে যেতে পারবে না, করতে পারে এবং মহাশূন্যে যেতে পারে না। রকেটের জ্বালানিতে রকেটের ক্ষেত্রে প্রয়োজনীয় তরল অক্সিজেন রকেটের মধ্যে তরল অক্সিজেন জ্বালানি হিসেবে রকেটের মধ্যেই সঞ্চিত থাকে। এবার হলো রকেট যখন পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত হয় তখন নির্গত গ্যাস কর্তৃক রকেটের উপর প্রযুক্ত
ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল রকেটের ওজন অপেক্ষা বেশি হয়। এবং রকেটটি তখন উপর দিকে উঠতে শুরু করে। নির্গত গ্যাস যে প্রতিক্রিয়া বল। রকেটের উপর দেয়। তার একটি অংশ রকেটের ওজনকে প্রশমিত করে। এবং বাকি অংশ রকেটের ঊর্ধ্বমুখী ত্বরণ সৃষ্টি করে। এই সময় রকেটের ভরবেগ সংরক্ষিত থাকে না। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট লাইন। লাস্ট একটা পয়েন্ট বলার আছে। মহাকাশ যাত্রার জন্য তৈরি রকেট সাধারণত বহু পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে জ্বালানি শেষ হয়ে গেলে
তার কক্ষটি মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তখন দ্বিতীয় পর্যায়ের ক্রিয়া শুরু হয়। এবং রকেটের ভর অনেক কমে যায়। অনেক কমে যাওয়ার ফলে রকেটটির বেগ আরো দ্রুত বৃদ্ধি পায়। এইভাবে অনেকগুলো পর্যায় অতিক্রম করে মহাকাশযান বা কৃত্রিম উপগ্রহ তার নির্দিষ্ট বেগ ও উচ্চতায় পৌঁছায়। এটা হলো মোটামুটি থিওরিটা। এবার এর ম্যাথামেটিক্যাল ডেরিভেশনটা দেখতে হবে। এবার প্রথম ডেরিভেশনটা, মূলত দুটো ডেরিভেশন লাগবে, আর যদি আরও ডিটেলে বলা হয় ওই 2-এর আরেকটা পার্ট লাগে। যাই হোক, ধরা যাক রকেটটির জ্বালানি সমেত ভর m, এটি কোনো একটি মুহূর্তে t-তম মুহূর্তে এবার t প্লাস ডেল টি, এটি ক্ষুদ্র টাইম পর রকেটটির ভর, রকেটটির জ্বালানি সমেত ভর, কিছুটা
কিছুটা জ্বালানি জ্বলে গেছে, ইউজড হয়ে গেছে, তাহলে ভর কত হলো এম মাইনাস ডেল এম, কারণ এই পরিমাণ ভর রকেটটার কমে গেছে। এবার ধরা যাক রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ ইউ, জ্বালানির গ্যাসের বেগ ইউ। তাহলে ইউ, এবার এটাকে লিখতেই পারি ইউ মাইনাস আই ক্যাপ। এক্ষেত্রে এইটা কত, এটা হলো এম। এবার রকেট থেকে কিছুটা মাস, এইটা হলো তার মধ্যেই, গোটাটার মধ্যেই ডেল এমটা। এবার এটা হলো টি টাইমে। এবার যখন টি প্লাস ডেল টি টাইমে দেখা হচ্ছে, ভেলোসিটি যা বাড়ছে বাড়ছে সেটার ক্যালকুলেশন পড়ে যাবে। আগে এটা হলো এম মাইনাস ডেল এম হয়ে গেল, মাস কমে গেল, কারণ এই ডেল এম বলে যে জিনিসটা আছে, ডেল এম, এই ডেল এমটা ইজেক্টেড হয়ে গেল। আচ্ছা, এবার আমরা তো বাইরে থেকে দেখছি, এখানে আবার ইনার্শিয়াল নন শেল ফ্রেম অতটা না এলেও আমাদের এখানে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট ইউজ করতে হবে। তো রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, তার মানে রকেট দেখছি ইউ ভেলোসিটিতেও চলে যাচ্ছে। তো এবার আমরা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী যেটা ধরেছি সেটা হলো, পরে এটা আরও ডিটেলসে করব। তো আমরা এটা ধরেছি পজিটিভ এক্স আর এটা ধরেছি নেগেটিভ এক্স, এক্স ড্যাশড, শুধুমাত্র এই অ্যাক্সিসটা নিয়ে হিসাব করছি। তাহলে এর ডিরেকশনের রেসপেক্টে এটা মাইনাস এক্সে আছে, তাই মাইনাস আই ক্যাপ হলো। এবার তাহলে জ্বালানির বেগ যদি এটা হয়, তাহলে নির্গত গ্যাসের ভরবেগ কত হবে? তো নির্গত গ্যাসের ভরবেগ, আমার যে পরিমাণ মাসটা গেছে এম ইন্টু ইউ, এটা আমি মাইনাস আই ক্যাপটা ব্র্যাকেটে রাখছি। আচ্ছা, এটা হলো আমার নির্গত গ্যাসের ভরবেগ। এটা কোন দিকে? নিচের দিকে অ্যাক্ট করছে। তাহলে আবার লিখি, নির্গত গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার তাহলে এটা ডেল টি টাইমে কতটা হয়েছে? তাহলে ডেল এম বাই ডেল টি, আর তার সাথে কি মাল্টিপ্লাইড আছে? ইউ মাইনাস আই ক্যাপ। এটা তার ডিরেকশনটা দেখাচ্ছে। তাহলে এইটা যদি বেরোনোর হয়, আগে বলা হয়েছিল ছবিতে, এটা যদি নির্গত হওয়ার জন্য যে ফোর্সটা যে ডিরেকশনে হবে, মানে ফোর্স, ভরবেগের পরিবর্তনের হার তো বল, তাহলে যেদিকে হবে সেটা রকেটের ক্ষেত্রে, রকেটের চেম্বারের ক্ষেত্রে উল্টো দিকে হবে, আগের ছবিতে বলা হয়েছিল। তাহলে রকেটের উপর ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল
তাহলে কি হবে, এটা হবে তার অপোজিট ডিরেকশনে, তাহলে ডেল এম ইউ ডেল টি। আর এটা যদি আই হয় তাহলে ওটা হবে, মানে এটা মাইনাস আই হলে ওটা হবে আই ক্যাপ প্লাস এক্সের ডিরেকশনে, আমরা এখানে নিয়েছি এরকম। তাহলে এবার এই যে ফোর্সটা, এই ফোর্সটা কার থেকে বেশি হতে হবে? এটা রকেটের যে ভর, রকেটের যে ভার তার থেকে বেশি হতে হবে। এক মিনিটে, এখানে এটা বড় হাতের এম, ঠিক আছে, বড় হাতের এম, ছোটো হাতের এম নয়, এগুলো সব বড় হাতের এম, এটাও বড় হাতের এম, আমরা তো বড় হাতের এম ভর নিয়েছি। এবার তাহলে এটা কার সাথে ইকুয়েট, এটা কার থেকে বড় হতে হবে? রকেটের ভারের থেকে। রকেটের ভার। এই ক্ষেত্রে আমি এটাও নিতে পারি যে এম মাইনাস ডেল এম ইন্টু জি, এটাই আমার যে ওয়েটটা নিচের দিকে অ্যাক্ট করছে। এবার এখানে একটা কথা বলার আছে, যে রকেটের মাসটা এতটাই বেশি যে যতটা ইজেক্টেড গ্যাসের মাস সেই তুলনায় কিছুই না, মানে এম ভেরি ভেরি গ্রেটার দ্যান ডেল এম। তাহলে এখান থেকে এটা লেখাই যায় যে এটা অ্যাপ্রক্স করা যায় এমজি হিসেবে ইন এনি কেস। এখন যদি এটাকে উপরের দিকে উঠতে হয়, আচ্ছা এটা কোন ডিরেকশনে আছে? এটা নিচের দিকে আই ক্যাপে আছে। এবার যদি তাহলে উঠতে হয়, আমি এবার ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি। রকেটটি উৎক্ষেপিত হবে যদি এই মাসটা, এই ফোর্সটা ডেল এম ইউ ডেল টি, এটা কত হয়? গ্রেটার দেন ইকুয়াল টু হলে তেমন অ্যাক্সেলারেশন পাবে না। যাই হোক, আমাদের লিমিটিং কন্ডিশনটাও তো ধরতে হবে ক্যালকুলেশনে। তো এটা হলো এমজি। তাহলে এইখানে এই ডেল এম বাই ডেল টি, এটা যেটা পেয়েছি, এটাকে কি বলতে পারি? এটা হলো গ্যাস নির্গমনের হার। এই যে গ্যাস নির্গমনের হার যেটা পেলাম, এটাকে আমি একটা কোয়ান্টিটি আলফা দিয়ে রিপ্রেজেন্ট করছি মনে করি, বা সে আলফা। তাহলে আমাদের ইকুয়েশন কেমন হয়? আলফা গ্রেটার দেন ইকুয়াল টু এমজি ডিভাইডেড বাই ইউ। তাহলে আলফা এমজি বাই ইউ তো হতেই হবে, বা এমজি ইউ বাই তে বড়। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। এবার একটা প্রবলেম দেখা যাক, তারপরে আবার রকেট ইকুয়েশনটাকে আরও ডেভেলপ করা যাবে। একটি খালি রকেটের ভর $200 কেজি, এর মধ্যে এর মধ্যে 1800 কেজি
1800 কেজি জ্বালানি ভরা হলো। রকেটের সাপেক্ষে জ্বালানির সর্বোচ্চ বেগ। ওয়ান 1.4 কিলোমিটার পার সেকেন্ড হতে পারে। জ্বালানির দগ্ধ হওয়ার হার। হওয়ার হার কত হবে যদি নাম্বার 1, রকেটটি শুধুমাত্র রকেটটিকে শুধুমাত্র উৎক্ষেপণ করতে হয়। দাঁড়িয়ে। আর নাম্বার 2, রকেটটির উৎক্ষেপণের সময় সময় 22.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড ত্বরণ সৃষ্টি করতে হয়। উত্তর কি কি দেওয়া আছে এদিকে ফেলি। তাহলে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, ওটা কি আমরা ইউ ধরেছিলাম, কত আছে 1.4 কিলোমিটার পার সেকেন্ড। এটাকে মিটারে নিয়ে চলে যাই। 1.4 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড। ইউনিট কনভার্সনটা সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই বেটার। আচ্ছা, এবার হলো জ্বালানি সমেত রকেটের মোট ভর। এটা হলো আমার বড় হাতের এম, সমান 1800 আর 200।
ইজ ইকুয়াল টু 2000 কেজি। আর আমাদের জি কত, 9.8 টোটাল। এবার দেখি, মনে করি উৎক্ষেপণের সময় রকেটের সাপেক্ষে জ্বালানি নির্গমনের হার আলফা। দেয়ারফোর অতএব রকেটের উপর প্রযুক্ত ঊর্ধ্বমুখী ঘাত কত হবে, আলফা ইন্টু ইউ। এবার ফার্স্ট কেস, এটা কখন হবে, জাস্ট উৎক্ষেপণ করবে, তাহলে আলফা ইউ ইজ ইকুয়াল টু এমজি। তাহলে দেয়ারফোর আলফা ইজ ইকুয়াল টু এমজি বাই ইউ। তাহলে ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিই। এটা হচ্ছে আমার 2000 পেয়েছি, জি হলো 9.8 ডিভাইডেড বাই ইউ 1.4 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, এই মিটার পার সেকেন্ড। তাহলে এটা ক্যালকুলেশন করলে 3 এখানে কেটে গেল, 98 হচ্ছে তো, 7 2 14, তাহলে এটা আসছে 14 কেজি পার সেকেন্ড। এটা হলো আমাদের ফার্স্ট আনসারটা। সেকেন্ড আনসার, এবার আমাদের সেকেন্ড কোশ্চেনে কি, মানে সেকেন্ড পার্টে কি বলেছে, একটা ত্বরণ সৃষ্টি করতে হবে, তাই তো। তাহলে ত্বরণ সৃষ্টি করতে গেলে ত্বরণ সমান ঊর্ধ্বমুখী লব্ধি বল ডিভাইডেড বাই রকেটের মোট ভর এবার এগুলো সাবস্টিটিউট করতে থাকি। তাহলে ত্বরণ কত ত্বরণ করতে হবে, 22.4 মিটার পার সেকেন্ড। তাহলে 22.4 এদিকে বসলো। তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল, তাহলে লব্ধি, তাহলে ইউ আলফা উপর দিকে আর নিচের দিকে কত, এমজি, ডিভাইডেড বাই টোটাল মাস or বা, তাহলে কত হচ্ছে ইউ আলফা
is equal to 22.4 m plus mg। এবার ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দিতে হবে। আচ্ছা, ইউটারও তো ভ্যালু জানি, পরে করছি। 22.4 ইন্টু এম, এম হলো আমার 2000 প্লাস 2000 ইন্টু 9.8, তাহলে ইউ আলফা। আমাকে কি বার করতে হবে? ভ্যালুটা আলফার, তাহলে ইউ দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে 22.4 প্লাস 9.8 ইন্টু 2000 ডিভাইডেড বাই 1.4 ইন্টু 10 to the power of 3। তাহলে ভ্যালুটা কীভাবে আসছে? 22.4 আর 9.8, তাহলে আসছে আমার 32.2, আর এটাও 10 to the power of 3, এটাও 10 to the power of 3 কেটে গেল, ডিভাইডেড বাই 1.4 ইজ ইকুয়াল টু 64.4 divided by 1.4, 46 কেজি পার, এটা তো 46 কেজি পার সেকেন্ড। এইটা তার ফুয়েল কম্বাশন রেট।